পৃথিবী ধ্বংসের ২০০ বছর পর যখন ঈশ্বর ভালো মানুষদের স্বর্গে নিয়ে গেছে এবং পাপীদের ফেলে রেখেছে এক ভয়াবহ অ্যাপোক্যালিপটিক জগতে, এই ঘটনাকে আমরা জানি র্যাপচার নামে, যা বাইবেলের দ্বিতীয় সংস্করণে বর্ণিত আছে। কিছু পাপী তাদের স্বর্গে না যাওয়ার মূল কারণ হিসেবে নিজেদের কথাবার্তাকে দায়ী করেছে। তারা বিশ্বাস করে যে তাদের মুখের শব্দই সকল পাপের উৎস। ঠিক এই কারণেই তারা তাদের ভোকাল কর্ড কেটে ফেলেছে। না হবে কোনো কথা, না হবে তাদের কোনো পাপ। তো আপনারা বুঝতেই পারছেন, এই মুভিটিতে কোনো কথা হবে না। দর্শকদের ছবি দেখে সব কিছুই শিখতে হবে। ফলে অনেকের জন্য মুভিটি বুঝতে অসুবিধা হতে পারে। তো বলছিলাম, 2024 সালের এক চমকপ্রদ ভৌতিক সার্ভাইভাল অ্যাকশন মুভি আজরাইল অ্যাঞ্জেল অফ ডেথ, যা সম্প্রতি মুক্তি পেয়েছে। যদিও আইএমডিবি রেটিং নিয়ে ওঠানামা হচ্ছে, তাতে কিছু যায় আসে না। তাছাড়া আমি ইমন, স্বাগতম সিনে হলে। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা চেক আউট করতে পারেন। তো ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কেননা শেষে এই ভিডিওর কনস্পিরেসি এবং থিওরি নিয়ে কথা বলবো। ঘটনা শুরু হয় পৃথিবী ধ্বংসের ২০০ বছর পর। মুভি শুরুতে আমরা আজরাইল নামক এক মেয়েকে দেখতে পাই। তার সাথে তার একমাত্র সঙ্গী, যার নাম কেনান। বাহিরে মৃদু এক হাওয়া বয়ে যাচ্ছে, বাতাস যেন কিছু একটা বলার চেষ্টা করছে। তাই কেনান পেছনে ফিরে তা দেখছে। একটু সামনে পৌঁছেই সেখানে সে রাসবেরি কালেক্ট করছিল এবং তা দিয়ে হাতের একটা বালা বানাচ্ছে। লক্ষ্য করলে দেখা যায় আজরাইলের ভোকাল কর্ড কাটা। হঠাৎ দূর থেকে সে কিছু পোড়ার শব্দ শুনতে পায়। সেখানে যাবার পর সে দেখতে পায় কেনান গাছের ধারে বসে আছে। কেনান এবং আজরাইল এর আগে একটা কাল্টের সাথে যুক্ত ছিল, তবে তারা সেই কাল্ট থেকে কোনো এক কারণে বেরিয়ে পড়েছে। তাদের ইচ্ছা ছিল তারা নিজেদের মতো জীবনযাপন করবে, তবে কাল্টের লোকেরা তাদের পিছু ছাড়ে না। সেই মুহূর্তে আজরাইল আগুনটা সেখান থেকে নিভিয়ে দেয়, কেননা কাল্টের মেম্বারদের শ্রবণ শক্তি অনেকটাই প্রখর, যে কোনো মুহূর্তে তাদেরকে ধরে ফেলতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে তারা বুঝতে পারে জায়গাটা নিরাপদ রয়েছে। আজরাইল কেনানের জন্য যে ব্রেসলেটটা বানিয়েছিল সেটা তাকে পরিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে তারা হুইসেলের শব্দ শুনতে পায়। এখানে আজরাইল এটা বুঝে যায় যে কাল্টের মেম্বাররা তাদেরকে খুঁজে ফেলেছে। কি রেখে কি করবে তাদের মাথায় কিছু ধরছে না। কেনান চালাকি করে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আজরাইলের থেকে বিচ্ছিন্ন হয়েছে, তবে এতে করে তাদের কোনো উপকার হয়নি, বরং শেষমেশ তারা দুজন ধরা পড়েছে। তাদের দুজনকে আলাদা আলাদা দুটো গাড়িতে ওঠানো হয় এবং পথে দুটো গাড়ি সম্পূর্ণ ভিন্ন রাস্তায় বেছে নেয়। সেখানে আমাদেরকে আজরাইলকে দেখানো হয় জঙ্গলের গভীর একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল জোসিফিন নামক এক মহিলা। দেখে এটা বোঝা যাচ্ছিল জায়গাটা স্যাক্রিফাইসের একটা জায়গা। তাদের প্রত্যেকেরই ভোকাল কর্ড কাটা। সেখানে আজরাইলকে একটা চেয়ারে বসানো হয়। গাছ কেটে চেয়ারটা বানানো হয়েছে। আজরাইলের পা কেটে দিল, যাতে করে অনেক ব্লিডিং হচ্ছিল। আজরাইলকে এখানে বসানো হয়েছে তার স্যাক্রিফাইস দেওয়া হবে। সে তার চোখের ভাষা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছিল তাকে কোনো মতে ছেড়ে দিতে। আজরাইল একেবারে নিরুপায়, কিন্তু তাদের হেড জোসেফিন তার উপর কোনো দয়ামায়ই দেখায় না। আজরাইলকে এখানে স্যাক্রিফাইস দেওয়া হবে বার্নড ওয়ানের কাছে। বার্নড ওয়ান হচ্ছে একটা ক্রিয়েচার যার দেহ সম্পূর্ণ ঝলসে যাওয়ার মতো। র্যাপচার ইভেন্টের পর এরাও পৃথিবীতে মানুষের সাথে বসবাস করছে। ধারণা করা হয় এরা নাস্তিক ছিল, যার ফলে এদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়। রিচুয়াল অনুযায়ী তারা সেখানে আজরাইলের ব্লিডিং হওয়ার পর জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেওয়া শুরু করে। আজরাইল সেখানে নিজের জীবন বাঁচানোর জন্য ছটফট করতে থাকে এবং সেই ক্রিয়েচারটা তার সামনে আসতেই লাগছিল। সেই মুহূর্তে এক পর্যায়ে সে তার একটা হাত ছুটাতে সক্ষম হয়। তৎক্ষণাৎ এই বিষয়টা সেই যুবক ছেলেটা লক্ষ্য করতে পেরে সেখানে চলে যায় আজরাইলকে সেই জায়গায় আবারও বাঁধার জন্য। ধস্তাধস্তির এক পর্যায়ে আজরাইল তার হাতে থাকা কাঠ দিয়ে ছেলেটার গলায় আঘাত করে। এতে করে সেখানে ছেলেটার প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল এবং সেই রক্তের ঘ্রাণ পেয়ে সেই ক্রিয়েচারটা আজরাইলকে রেখে সেই ইয়াং ছেলেটাকে ধরে নিয়েছে এবং তার গলা থেকে সে
কামড়ানো শুরু করে। এক পর্যায়ে তার গর্দান একেবারে আলাদা করে ফেলে। আজরাইল সেখানে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু কোনো মতে সেখান থেকে সে ছাড়া পেয়ে এক দৌড়ে তাদের থেকে পালিয়ে যায়। যখন তারা পিছে ফিরে তাকায়, সেখানে দেখতে পায় আজরাইল সেখান থেকে পালিয়ে যাচ্ছে। কাল্টের লোকেরা দেখতে পায় সেখানে আজরাইলের বলিদানের বদলে তাদেরই একজন মেম্বারকে সেই ক্রিয়েচারটা নিয়ে যাচ্ছে এবং আজরাইল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পালাতে পালাতে সেখানে সে একটা পরিত্যক্ত জায়গায় গিয়ে পৌঁছায়। তার পা থেকে ব্লিডিং হচ্ছিল, সেখানে তার অনেক যন্ত্রণা অনুভব হচ্ছিল। পানি বয়ে যাওয়া একটা ঝর্ণার উৎস পেলে সেখানে সে থেমে যায় এবং তার সঙ্গী কেনানের কথা মনে করতে থাকে। আশপাশ থেকে কিছু লতাপাতা সংগ্রহ করে তার কাটা জায়গাটায় ব্যান্ডেজ করে নেয়, যাতে করে তার ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। তবে হঠাৎ করে সেখানে সেই ক্রিয়েচারটা আবার উপস্থিত হয়। তার ভয়ে সেখানে সে একটা রুমের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। তবে আজরাইলের ভাগ্য ভালো, সে আগে থেকেই তার ব্লিডিংটা বন্ধ করে ফেলেছিল, কেননা এই ক্রিয়েচারদের শ্রবণ শক্তি এবং ঘ্রাণ শক্তি অনেকটাই প্রখর। সেখানে কিছুক্ষণ থাকার পর সেই ক্রিয়েচারটা নিজে নিজেই চলে যায়। সেখান থেকে বেরিয়ে পড়ার পর রাস্তায় চলে আসলে টায়ারের ট্র্যাকস দেখতে পায় এবং তা ফলো করতে করতে সে চলে যায় সেই কাল্ট মেম্বারদের ক্যাম্পে। সেখানকার সিকিউরিটি প্রচণ্ড হাই, চারিপাশটা কাঁটাতারের বেড়া দিয়ে সম্পূর্ণ ঘেরাও রয়েছে। তবে আজরাইলের জন্য এটা কোনো নতুন বিষয় না, কেননা এর আগেও সে এখান থেকে পালিয়েছে। তাই সে তার সিক্রেট রাস্তা দিয়ে সেই ক্যাম্পের ভেতরে প্রবেশ করে। আজরাইল একটা নির্দিষ্ট জায়গায় শিকল বাঁধা দেখতে পায়। সেই জায়গাটায় পৌঁছাতেই সেখানে তার নিজের বানানো ব্রেসলেটটা দেখতে পায়, যা কিনা সে কেনানকে দিয়েছিল। পুরো ক্যাম্পে কোনো মানুষ নেই, কিন্তু হঠাৎ করে সেখানে জোসেফিন চলে আসে। আজরাইল তার থেকে আড়াল হয়ে যায়। জোসেফিন সেখানে তার মায়ের রুমটা চেক করে চলে যায় তাদের চার্চে। সেই কাল্টের সমস্ত লোকজনেরা, ছোট থেকে বুড়ো অবধি সবাই উপস্থিত ছিল। সেখানে আমরা তাদের কাল্টের লিডারকে দেখতে পাই। তার নাম হচ্ছে মিরিয়াম। বর্তমানে সে প্রেগনেন্ট রয়েছে এবং মিরিয়ামের কথাই তারা কাল্টের সবাই ওঠানামা করে। আসলে এই কাল্টের মেম্বারদের মূল লক্ষ্য হচ্ছে তারা যেন পরবর্তীতে আর কোনো পাপ না করে এবং দ্বিতীয়বার কোনো র্যাপচার হলে তারা যেন স্বর্গে যাওয়ার সুযোগ পায়। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। তাদের কাল্টের সবাই এটা মানে যে গড এবং মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে এই মিডিয়াম, অ্যাজ আ মিডিয়াম হিসেবে। মিডিয়ামের তথ্য অনুযায়ী তারা এটা মানত গড তাদেরকে বাতাসের মাধ্যমে মেসেজ দিত এবং সেই মেসেজের অনুযায়ী তারা চলাফেরা করত এবং সেই বাতাসের শব্দগুলো তারা শুনতে পেত সেই চার্চের একটা ফাঁকা জায়গা থেকে। তাদের গড থেকে আদেশ ছিল আজরাইলকে বলি দেওয়া, যা করতে জোসেফিন ব্যর্থ হয়েছে। এর ফলে মিরিয়াম জোসেফিনকে একটা চর মেরে বসে। তাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলো ফলো করছিল আজরাইল, তাও আবার চার্চের নিচে থেকে। সেখানে ভুলবশত তার থেকে একটু শব্দ হয়ে যাওয়ার কারণে উপরে জোসেফিন বিষয়টা টের পেয়ে যায়, যার ফলে হঠাৎ করে তার উপর জোসেফিন ঝাঁপিয়ে পড়ে। সেখানে কোনো মতে জোসেফিনের সাথে ধস্তাধস্তি করে পালাতে সক্ষম হয়, কিন্তু পালিয়ে সে কোথাও যেতে পারে না, বরং ক্যাম্পের ভেতরেই সে ঘোরাফেরা করছে, কারণ ইতিমধ্যেই চার্চ থেকে সবাই ক্যাম্পে চলে এসেছে। পালানোর সময় সেখানে আজরাইল একটা বিষয় লক্ষ্য করে, তাদের সবার বর্তমান খাবার হচ্ছে ইঁদুর। এর কারণ হচ্ছে ইঁদুর জনসংখ্যায় অনেক বেড়ে গিয়েছিল। এক পর্যায়ে জোসেফিন ক্যাম্পে এসে ইমিডিয়েটলি বেল বাজিয়ে দিল, যাতে করে সেখানকার জনগণ সবাই অ্যালার্ট হয়ে যায়। সবাই মিলে আজরাইলকে ধরার চেষ্টা করছিল, কিন্তু সেখান থেকে কোনো মতে সে বেরোতে সক্ষম হয়। তবে পেছন থেকে জোসেফিন তাকে গুলি পর্যন্ত করে বসে। তবে ভাগ্যক্রমে সেখান থেকেও আজরাইল বেঁচে যায় এবং জঙ্গলের মাঝে এলোপাতাড়ি দৌড় দিতে থাকে। এক পর্যায়ে ভাগতে ভাগতে একেবারে রাত হয়ে যায়। আজরাইলের হাত থেকে সেখানে ব্লিডিং হচ্ছিল। সেই রক্তের ঘ্রাণে সেই ক্রিয়েচারগুলো তাকে আবারও ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে সে দৌড়াতে দৌড়াতে মেইন রোডে এসে পৌঁছায়। হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে এবং প্রথমবারের মতো এই মুভির ডায়লগ আমরা শুনতে পাই।
আসলে লোকটা কথা বলতে পারত। সে আজরাইলকে তার হালচাল জিজ্ঞাসা করছে যে সে ভয়ের মধ্যে কেন রয়েছে। তবে আজরাইল তো কথা বলতে পারে না। সে তাকে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে গাড়ির ভেতরে বসতে এবং তাড়াতাড়ি গাড়িটা ড্রাইভ করতে। জায়গাটা সম্পূর্ণ বিপজ্জনক। লোকটা তার কথা কিছুটা বোঝার পরে সে গাড়ি ড্রাইভ করা শুরু করে। লোকটা তার হাত থেকে ব্লিডিং হওয়া দেখে তাকে একটা কাপড় দেয় যেন সে জায়গাটা পেঁচিয়ে নেয়। লোকটা বারবার তার সাথে কথা বলছিল, কি যেন জিজ্ঞাসা করছিল। আসলে লোকটা সেখানে অদ্ভুত এক ভাষায় কথা বলছিল যা আজরাইল বুঝতে পারছিল না। এক পর্যায়ে লোকটা পপ মিউজিক প্লে করে এবং সেখানে নির্দ্বিধায় আজরাইল সেই মিউজিকটা এনজয় করছিল ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদের সামনে বিপদ ধেয়ে আসছিল। গান শুনতে শুনতে হঠাৎ করে সামনে থেকে এক লোক গুলি করায় সেই গুলিটা ড্রাইভারের মাথায় এসে লাগে। গুলিটা করেছিল সেই কাল্টের একজন মেম্বার, যার ফলে ড্রাইভার সেখানে মারা গেলে গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে কাল্টের মেম্বারকেই অ্যাক্সিডেন্ট করে বসে এবং সেখানে আজরাইল গুরুতরভাবে আহত হয়ে যায়। আজরাইল এটা বুঝতে পারে সেখানে যদি সে গাড়ির ভেতরেই থাকে সে আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, যার ফলে শক্ত হয়ে গাড়ি থেকে সে বেরিয়ে পড়ে। বেরোনোর পর সেখানে সে কাল্টের মেম্বারটাকে দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার পায়ে বেশ ভালোই ব্যথা পেয়েছে। কাল্টের মেম্বার তাকে অ্যাটাক করার আগেই আজরাইল তার উপর চড়ে বসে, যেখানে শুরু হয় জীবন যুদ্ধের লড়াই। বাঁচতে হলে মারতে হবে। সেখানে আজরাইল ব্যাডেস ওয়েতে গানটা রিলোড করে সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে। তাকে মারার পর তার হাতে গানটা নিয়ে সে চলে যায় জঙ্গলের ভেতরে। এক পর্যায়ে সে দেখতে পায় কেনান একটা গাছের ধারে ফায়ার ক্যাম্প বানিয়ে বসে আছে। কেনান তাকে বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটায় না আসতে, কিন্তু আজরাইল ট্র্যাপের মধ্যে পড়ে যায়। আসলে সেখানে তার জন্য ভাত পাতা রয়েছিল, দড়িতে উল্টো ঝুলে আছে এবং সেখানে চলে আসে সেই কাল্টের আরেকজন মেম্বার। সে চাচ্ছিল আজরাইলকে সেখানেই মেরে ফেলার জন্য, কিন্তু হঠাৎ করে বেশ জোরে একটা বাতাস বয়ে যায়। আজরাইল সেখানে নিজেই বাঁচবে নাকি তার সঙ্গী কেনানকে বাঁচাবে সেই কষ্টে সে অনেক জোরে চিৎকার করতে থাকে। তবে তার ভোকাল কর্ড কাটা। অনেক জোরে চিৎকার করা সত্ত্বেও তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাই বাঁচার জন্য সে যখন দড়ি ধরে উপরে উঠতে যায় তার হাত থেকে ব্লিডিং হওয়া শুরু হয় এবং সেই রক্তের ঘ্রাণ পেয়ে সেখানে চলে আসে সেই ক্রিয়েচারগুলো এবং সর্বপ্রথম তাদের টার্গেট হয় সেই কাল্টেরই মেম্বারটা। গাছের সাথে তার চেহারা থেতলে দিয়ে সেখানে গাছে লেগে থাকা রক্তগুলো সেই ক্রিয়েচারগুলো চেটে চেটে খাচ্ছিল এবং এক পর্যায়ে অনেক ব্রুটাল ওয়েতে সেই লোকটাকে মেরে ফেলে। তাড়াহুড়ো করে নৃশংসভাবে সেখানে সেই লোকটার দেহ থেকে গলাটা আলাদা করে সেখান থেকে তাকে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। তবে কেনান এখনো গাছের নিচে সুস্থ সবলভাবে বসে আছে। আজরাইল ভেবে নিয়েছে তারা বিপদ থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু তার ধারণা ছিল ভুল। সেখানে সেই ক্রিয়েচারগুলো আবার ফিরে আসে এবং টার্গেট এখন কেনান। কেনানকে গুরুতরভাবে আহত করে তাকেও জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তী টার্গেট হচ্ছে আজরাইল, যে কিনা গাছের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। কিন্তু আজরাইল কোনো হার মানতে চায় না। ট্রিক খাটিয়ে সেখানে রশি দিয়ে সেই ক্রিয়েচারটাকে ঝুলিয়ে দেয় এবং সে সেখান থেকে মুক্ত হয়ে যায়। এতে করে এখানে বোঝা যায় এই ক্রিয়েচারগুলোকে মারা সম্ভব, তবে তারা মানুষের থেকে একটু শক্তিশালী। এখন আজরাইলের কাছে হারিয়ে ফেলার মতো আর কিছুই নেই। তার এখন এই সময়ে সবচেয়ে বেশি যেটার প্রয়োজন তা হলো প্রতিশোধ। তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠছিল। তাই সে এবার কোনো নির্ভয়ে চলে যায় সেই ক্যাম্পের কাছে। হুইসেল বাজিয়ে গার্ডদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং এক পর্যায়ে সে সফল হয়ে যায়। সে চলে যায় চার্চের ভেতরে। তার উদ্দেশ্য ছিল যদি সে মিরিয়ামকে মেরে ফেলতে পারে তাহলে তাদের কালটা অনায়াসে ধ্বংস হয়ে যাবে। মিরিয়ামকে মারার সময় সেখানে সে দেখতে পায় সে একজন প্রেগনেন্ট মহিলা। তাই সে মিরিয়ামের দিকে একটু মায়ার নজরে দেখছিল, কিন্তু মিরিয়াম তার জন্য কোনো স্যাক্রিফাইস করেনি, বরং মিরিয়াম তাকে সুযোগ বুঝে অ্যাটাক করার চেষ্টা করে। হাতাহাতির এক পর্যায়ে আজরাইলের হাতের নখ মিরিয়ামের পেটের উপর একটা আঁচড় বসিয়ে দেয়
যার ফলে সেখান থেকে ব্লিডিং হচ্ছিল। কিন্তু এক পর্যায়ে আজরাইল কাল্টবাসীর কাছে ধরা পড়ে যায়। এবারও আজরাইলকে স্যাক্রিফাইস দেওয়া হবে, তবে ভিন্ন এক নিয়মে। আজরাইলের সম্পূর্ণ চেহারায় রক্ত মাখিয়ে দেওয়া হয় এবং তাকে একটা কফিনের ভেতর ভরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। আসলে সেই জায়গাটা একটা সুড়ঙ্গের সাথে যুক্ত ছিল। আজরাইল সেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। একটু সামনে পৌঁছাতেই মানুষের হাড়গোড় সে দেখতে পায়। এর আগেও অনেক মানুষকে এই জায়গায় সেই ক্রিয়েচারের খাবার হিসেবে পাঠানো হয়েছিল। একটা পর্যায়ে সেখানে সেই ক্রিয়েচারটা চলে আসে। তার থেকে বাঁচার জন্য আজরাইল সেই কফিনের জায়গায় আবার পুনরায় ফিরে আসে। সেই ক্রিয়েচারটাও তাকে ফলো করতে করতে কফিনের ভেতর প্রবেশ করে এবং তার শরীর থেকে ঘ্রাণ নেওয়া শুরু করে। হঠাৎ এক পর্যায়ে আজরাইলের হাতের ঘ্রাণ নেওয়ার পর সেই ক্রিয়েচারটা তাকে আর কিছুই বলে না। এর কারণ হচ্ছে আজরাইলের হাতের মধ্যে মিরিয়ামের রক্ত লেগেছিল। আজরাইলকে আব্রাহিমিক রিলিজিয়নের মধ্যে অ্যাঞ্জেল অফ ডেথ বলা হয়। এবার আমরা তাই দেখতে পাবো। কফিন থেকে সেখানে সে কোনো মতে বেরিয়ে পড়ে এবং সে অনেক ক্রোধ নিয়ে এগিয়ে পড়ে ক্যাম্পের দিকে। সর্বপ্রথম সে জোসিফিনের মা যেই টেন্টের ভেতর ছিল সেই টেন্টটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে সে একের পর এক প্রত্যেকটা ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। যেই তার পথে আসছিল তাকে গুলি করে হত্যা করে ফেলছিল এবং তা থেকে সেখানে জোসেফিনও রেহাই পায়নি। জোসেফিনের হাতে সে গুলি করে। সেই ক্যাম্পের ভেতর তাণ্ডব চালিয়ে চলে যায় সে চার্চের ভেতরে। এবার হচ্ছে মিরিয়ামের পালা। মিরিয়াম সেখানে আজরাইলকে পেছন দিয়ে মাথায় আঘাত করে। একটা পর্যায়ে আউট অফ কন্ট্রোল হয়ে আজরাইল সেখানে মিরিয়ামের ঘাড়ের মধ্যে কামড় বসিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে জোসেফিন এসে উপস্থিত হয়। সেখানে এক পর্যায়ে মিরিয়ামের পেটে যন্ত্রণা হওয়া শুরু হয়। আসলে সময় হয়ে গেছে তার বাচ্চা জন্ম দেওয়ার। তাছাড়া জোসেফিন এবং আজরাইলের মাঝে তুমুল ফাইট হয়। আমি সাজেস্ট করব মুভিটা অবশ্যই অ্যাকশন সিকোয়েন্সের জন্য অন্তত একবার হলেও দেখার জন্য। তাদের ফাইট ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আজরাইল ছুরি দিয়ে জোসেফিনের গলায় আঘাত করে। তবে মৃত্যুবরণ করার আগে জোসেফিনের মুখে হাসি দেখা যায়। এর কারণ হচ্ছে ততক্ষণে বাচ্চা জন্ম হয়ে গেছে। সেখানে আশ্চর্যের বিষয় হচ্ছে মিরিয়াম বাচ্চা জন্ম দেওয়ার পরেও সে খুশি নয়, যার ফলে মিরিয়াম তার নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করে। হঠাৎ করে বাইরে তুমুল বাতাস বয়ে যাচ্ছে। একে একে সমস্ত ক্রিয়েচাররা চার্চের ভেতরে প্রবেশ করছে। আজরাইল সেই বাচ্চাটাকে গিয়ে তার নিজের কোলে তুলে নেয়। সবচাইতে ক্রিপি ব্যাপার হচ্ছে সেই বাচ্চাটাকে ব্যাফোমেটের মতো দেখা যাচ্ছিল, হুইচ ইন্ডিকেটস এই বাচ্চাটা হচ্ছে অ্যান্টিক্রাইস্ট। আসলে এতদিন যাবৎ মিরিয়াম মনে করছিল বাতাসের মাধ্যমে সেই মেসেজগুলো গড তাদেরকে পাঠাতো, অথচ সেই বার্তাগুলো ছিল গডের নয় বরং একটা ডেভিলের। এই বিষয়টাই সে সহ্য করতে না পেরে সেখানে সে সুইসাইড করে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, আজরাইল সেখানে সেই বাচ্চাটাকে দেখে অনেক খুশি হয়। সেখানে এটা বোঝা যাচ্ছিল সমস্ত ক্রিয়েচাররা এখন আজরাইলের আনুগত্য পোষণ করবে এবং এই ক্ষমতাটা আজরাইল এখন উপভোগ করতে চলেছে। তবে এখন কথা বলবো এই মুভির এন্ডিং নিয়ে। প্রথমত, মুভির শেষ দৃশ্যে আজরাইল যখন শিশুটিকে ধরে হাসে তখন দর্শকদের মনে একটি প্রশ্ন জাগে, এই হাসির অর্থ কি? এটা কি কোনো সাফল্যের চিহ্ন নাকি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে? তার হাসির মধ্যে এক ধরনের আশার ইঙ্গিত রয়েছে যা দর্শকদের বিভ্রান্ত করে। এবার চলুন বার্নড ওয়ান্স নিয়ে আলোচনা করি। তারা কি আসলে মানবজাতির অবশেষ নাকি কিছু অতি প্রাকৃত শক্তির শিকার? তাদের অঙ্গভঙ্গি এবং নৃশংসতা বোঝায় যে তারা মানবিক নয় বরং শাস্তির দায়িত্বে নিযুক্ত কিছু অন্ধকার সত্তা। আমার ধারণা অনুযায়ী এই বার্নড ওয়ান্সরা হচ্ছে হেল থেকে এসেছে এবং তাদেরকে পাঠানো হয়েছে এই কাল্টের মেম্বারদেরকে শাস্তি দেওয়ার জন্য। আরেকদিকে আজরাইল একজন গাড়ি চালককে দেখতে পেয়েছিল। এই বিষয়টা সম্পূর্ণ রহস্যময়, কেননা সেই লোকটা কথা বলছিল। শুধুমাত্র এই কাল্টের মেম্বারদের মধ্যেই ভোকাল কর্ড কাটা ছিল। এতে করে বোঝা যায় এই অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ডে অন্যান্য অংশে মানব জীবন চলমান রয়েছে। তবে এখন প্রশ্ন জাগে, এই বার্নড ওয়ান্সরা কি শুধুমাত্র মিরিয়ামের কাল্টের জন্যই নাকি অন্যান্য জায়গায়ও এদের
উপস্থিতি রয়েছে। তাছাড়া আজরাইল কি সত্যিই মৃত্যুর ফেরেশতা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তার নামের অর্থই মৃত্যুর সাথে জড়িত। তার কাজ এবং উদ্দেশ্য কি ঈশ্বরের জন্য, নাকি সে নিজে একটি দানব? এই দ্বন্দ্ব মুভিটিকে অন্য একটি গভীর স্তরে নিয়ে যায়, যেখানে দর্শকদের নিজস্ব বিচার বুদ্ধির পরীক্ষা করা হয়। কেননা এখানে কোনো ডায়লগ ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ মুভিটাই একেবারে যেন নিশ্চুপ। তাই আপনাদের এই মুভি নিয়ে কি থিওরি হতে পারে তা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল আইকনে সেট করে দিতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।